আজকে একটু সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন নিয়ে কথা বলবো। ইন জেনারেল ডায়াগোনালাইজেশন নিয়েই কথাটা বলবো আর কি। তো প্রথমে একটু দেখে নিতে হবে যে এই ডায়াগোনালাইজেশন ব্যাপারটা কি। তো দুটো স্কোয়ার ম্যাট্রিক্স আছে, এ আর বি নাম দিয়েছি, দুজনেই হচ্ছে এন অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স দুটোকে সিমিলার ম্যাট্রিক্স বলতে পারবো যদি এদের মধ্যে কোনো একটাকে আর একটা দিয়ে এইভাবে লিখতে পারি। অর্থাৎ যেমন আমি লিখেছি বি ইজ ইকাল টু পি ইনভার্স এ পি। পিটা কি না, পিটা একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এবং নন সিঙ্গুলার বলছি মানেই ওটাও হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স এবং অর্ডারটা ওই একই, না হলে এই মাল্টিপ্লিকেশানটা ডিফাইন্ড হয় না। তো যদি তাহলে বিকে পি ইনভার্স এ পি লিখতে পারি, পি নন সিঙ্গুলার বলেই ইনভার্সটা লিখতে পারছি আর কি, ডিটারমিনেন্ট নন জিরো, তাহলে আবার পি ইনভার্স আর পিকে সাইড চেঞ্জ করে একদিকে নিয়ে এসে ইচ্ছে করলে একেও ওরকম কিউ ইনভার্স বি কিউ এরকম ফর্মে লিখতে পারবো আর কি, যেখানে কিউটাও নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে, পি এর ইনভার্সটা অ্যাকচুয়ালি আর কি। তো তখন এই এ আর বি ম্যাট্রিক্স দুটোকে আমরা বলতে পারবো সিমিলার ম্যাট্রিক্স। সিমিলার ম্যাট্রিক্সের একটা রেজাল্ট আছে, এই প্রসঙ্গে একটু বলে রাখবো আর কি। সেটা হচ্ছে যে আমরা তো আইগেন ভ্যালু নিয়ে আগে পড়েছি, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরস। তো দুটো সিমিলার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো কিন্তু সেম হয় আর কি, এটার যা যা হবে ওটারও তাই তাই হবে। এবার ডায়াগোনালাইজেশনটা কী জিনিস, একটা ওরকম স্কোয়ার ম্যাট্রিক্স এ, তাকে ডায়াগোনালাইজেবল তখনই বলতে পারবো যদি সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার হয়। সিমিলারিটি ব্যাপারটা এখানে দেখলাম। তো সেইভাবেই এ ম্যাট্রিক্সটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে যদি সিমিলার হয়ে যায় তখনই এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ডায়াগোনালাইজেবল, এবং ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা বের করাটাই হবে আমাদের ডায়াগোনালাইজেশন। আর সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কেমন দেখতে হবে তারও একটা চেহারা আছে, সেটা হচ্ছে যে এটা এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে তার মোটামুটি এনখানা আইগেন ভ্যালু আছে। তো সেক্ষেত্রে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হবে, ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন দেখতে হয় সেটা হচ্ছে মেন ডায়াগোনালে এন্ট্রি থাকে আর অন্য সমস্ত এন্ট্রিগুলো জিরো হয়। মেন ডায়াগোনালেও জিরো থাকতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু বাকিগুলো মেন ডায়াগোনাল ছাড়া অন্য এন্ট্রিগুলো ম্যাট্রিক্সের তারা অবশ্যই জিরো হবে, সেটাই ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল এন্ট্রিগুলো হবে আমাদের ওই এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আর কি। এইটা হবে সেই ম্যাট্রিক্সটার চেহারা। তাহলে এইটা হলো ডায়াগোনালাইজেশন ব্যাপারটা আর কি, এবং কখন একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজেবল বলতে পারবো। এবারে সব ম্যাট্রিক্স তো ডায়াগোনালাইজেবল হবে না, সেটা মোটামুটি ডেফিনেশন থেকে আমরা বুঝতেই পারছি যে এই জিনিসটা হওয়ার ক্ষেত্রে করা যাবে না। তো কখন কখন করা যাবে তার কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলো আমি মূলত স্টেট করে দিয়েই বেরিয়ে যাব, প্রুফের মধ্যে যাব না, কারণ আমাদের আসল কাজটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করা। তো প্রথম রেজাল্ট একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন এই ডায়াগোনালাইজেবল হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই যে এ ম্যাট্রিক্স যার ডায়াগোনালাইজেশন নিয়ে আমি ভাবছি তার এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস থাকতে হবে। ম্যাট্রিক্সের অর্ডার এন, তাহলে আমরা এনখানা আইগেন ভেক্টরস যদি খুঁজে পাই যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হবে, এবং কনভার্সলি ডায়াগোনালাইজেবল হলেও এই জিনিসটা ঘটবে আর কি। এটা একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। একটা সাফিসিয়েন্ট কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে আইগেন ভ্যালুগুলো এই ম্যাট্রিক্সের রয়েছে তারা সবাই ফিল্ডের মধ্যে থাকবে। কোন ফিল্ড? একটা ম্যাট্রিক্স তৈরি হয় কোনো একটা ফিল্ড থেকে বিভিন্ন এন্ট্রিগুলো নিয়ে, অর্থাৎ ম্যাট্রিক্সের এক একটা কম্পোনেন্ট ভেতরে যা যা আছে তারা সবাই একটা ফিল্ডের এলিমেন্ট। তো আমরা দেখেছি যে আইগেন ভ্যালু বের করতে গেলে অনেক সময় অনেক উল্টোপাল্টা ইকুয়েশন চলে আসে, যেগুলো সলভ করে মনোমতো সলিউশন পাওয়া যায় না। যেমন একটা রিয়েল ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি যার এন্ট্রিগুলো রিয়েল নাম্বারস, তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়তো হলো ল্যামডা স্কোয়ার প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে তার তো আর রিয়েল নাম্বার হিসাবে আমি কোনো আইগেন ভ্যালু পাচ্ছি না। তো সেরকমও হতে পারে, সেই জিনিসটা কিন্তু হওয়া যাবে না যদি ওই এ ম্যাট্রিক্সের সমস্ত আইগেন ভ্যালুগুলো ওই ফিল্ডটার মধ্যেই থাকে এবং তারা আলাদা আলাদা হয়, সবাই আলাদা, কেউ এক নয়।
তাহলেও কিন্তু এক কথায় বলে দেওয়া যাবে যে ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনালাইজেবল। এটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। কিন্তু এর উল্টোটা কিন্তু আবার ঠিক নয় আর কি, যে এরকম হতে পারে যে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো সব আলাদা আলাদাই হলো এবং এক্সিস্ট করলো একদম ঠিকঠাকভাবে ফিল্ডটার মধ্যে, অথচ ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল হলো না। সেটা কিন্তু হতেই পারে। সেই জন্য এখানে সাফিসিয়েন্ট কন্ডিশন কথাটা কিন্তু লিখে দিয়েছি। আর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারাইজেশন আছে এই ডায়াগোনালাইজেবল হওয়ার, সেটা হচ্ছে যে অল দি আইগেন ভ্যালুজ অফ এ মানে ওই সেই n/n অর্ডারের ম্যাট্রিক্সটার কথাই বলছি, তার সমস্ত আইগেন ভ্যালুগুলো রেগুলার হবে। রেগুলার হওয়ার মানে হচ্ছে আমরা জানি আইগেন ভ্যালুর একটা অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হয়, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে ওই আইগেন ভ্যালুটা যতবার পাচ্ছি সেটাই হচ্ছে তার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি। আর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি বলে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে প্রতিটা আইগেন ভ্যালুর রেসপেক্টে একটা করে আইগেন স্পেস তো পাওয়া যায়, অর্থাৎ ওই আইগেন ভ্যালুর সঙ্গে অ্যাসোসিয়েটেড যত আইগেন ভেক্টরস আছে তারা সবাই একটা ভেক্টর স্পেস ফর্ম করে ওই ফিল্ডের যে n টাপল ভেক্টরস সেই ভেক্টর স্পেসটার মধ্যে আর কি। তো সেই যে কোনো একটা পার্টিকুলার আইগেন ভ্যালুর সঙ্গে অ্যাসোসিয়েটেড আইগেন ভেক্টরগুলো যে ভেক্টর স্পেসটা তৈরি করছে বা এফএনের যে সাবস্পেস তৈরি করছে তার যে ডাইমেনশন সেটাই হয় আইগেন ভ্যালুটার জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি। এই অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি এবং জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি যদি সেম হয়ে যায় তখন আমরা আইগেন ভ্যালুটাকে বলি রেগুলার। তো এ ম্যাট্রিক্সের সমস্ত আইগেন ভ্যালুগুলো রেগুলার হওয়াটা কিন্তু ডায়াগোনালাইজেবল হওয়ার জন্যে একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটাও এখানে বলে দিয়েছি। তো এই কন্ডিশনগুলো আমরা একটু দেখে রাখলাম। এবার একটা এক্সাম্পল দেখি। একটা একদম ছোটো 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এটার ডায়াগোনালাইজেশন নিয়ে আমি একটু ভাবছি আর কি। তো প্রথমে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখলাম। ল্যামডা হচ্ছে আমাদের একটা রিয়েল স্কেলার। তো সলভ করে পেলাম ল্যামডা হচ্ছে 1 1, অর্থাৎ একটাই আইগেন ভ্যালু রয়েছে উইথ অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2, দুবার রিপিট হচ্ছে। এইবারে আমি এর আইগেন ভেক্টরগুলো বের করতে চাইছি অ্যাসোসিয়েটেড টু ল্যামডা ইজ ইকাল টু 1। তাহলে যেভাবে করতে হয় ম্যাট্রিক্সটা ইন্টু আমাদের হচ্ছে যে ভেক্টর ম্যাট্রিক্সটা আছে সেইটা ইজ ইকাল টু ল্যামডা এক্স। এই যে a মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স ইজ ইকাল টু 0, এটাও 0 ম্যাট্রিক্স আর কি। এই যে হোমোজেনিয়াস সিস্টেম, এই সিস্টেমটার যে সলিউশান সেগুলোই কিন্তু আমাদের আইগেন ভেক্টর হয় অ্যাসোসিয়েটেড টু আইগেন ভ্যালু ল্যামডা। তো এখান থেকেই পাবো এ এক্স ইজ ইকাল টু ল্যামডা এক্স। যদি এটাকে সরিয়ে নিয়ে ডান দিকে চলে যাই, এবারে এইটা সলভ করে কতগুলো দুটো ইকুয়েশান আসবে আর কি। একটা হচ্ছে x1 প্লাস এটা 0 হয়ে যাচ্ছে ইজ ইকাল টু x1, সেটা আমায় কিছুই দিচ্ছে না। আর সেকেন্ড যে ইকুয়েশানটা পাচ্ছি সেটা হচ্ছে 3x1 প্লাস x2 ইজ ইকাল টু x2। সেখান থেকে আবার আসছে যে x1 ইজ ইকাল টু 0। তাহলে x1 0 আর x2টা এখান থেকে পেলাম না, মানে x2টা যা খুশি হতে পারে। তাহলে সলিউশনটাকে ইন জেনারেল আমরা লিখতে পারি সাম স্কেলার মাল্টিপ্লাইড বাই দ্য ভেক্টর 0 1। 1টা সি এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে x2টাকে ভ্যারি করিয়ে দেবে, আর x1টা অলওয়েজ 0। তাহলে একটাই আইগেন ভেক্টর পাচ্ছি। একটা আইগেন ভেক্টর পাচ্ছি বলাটা ভুল হলো, মানে যে ক্যারেক্টারিস্টিক সাবস্পেসটা হচ্ছে আর কি তার ডাইমেনশন 1, সেটা এই একটা ভেক্টর দিয়ে জেনারেটেড হলো। রিপ্রেজেন্টেটিভ হিসাবে একজনকেই পাওয়া গেল আইগেন স্পেসটা। তো তাহলে কী হলো, অনেকগুলো গণ্ডগোল হয়ে গেল। এটার অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি দেখলাম 2, কিন্তু জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি তার মানে হলো 1, যেহেতু ওই ক্যারেক্টারিস্টিক সাবস্পেসটা একটা ভেক্টর দিয়েই জেনারেটেড হচ্ছে, মানে ডাইমেনশন 1 আর কি। তাহলে এই কন্ডিশনটা আর কাজ করলো না, ভুল প্রমাণিত হলো। তাই জন্য কিন্তু আর আমরা ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করতে পারলাম না, এবং এগুলো সবই খাটবে। এই প্রথম থিওরেমটাও এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না। n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস চাই, ম্যাট্রিক্সের অর্ডার ছিল 2, অথচ একটাই আইগেন ভেক্টর পেলাম। দুখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর কিন্তু পাওয়ার দরকার ছিল এই প্রথম থিওরেমটা অনুযায়ী। তাহলে এইগুলো কোনোটাই খাটলো না এবং ম্যাট্রিক্সটা কিন্তু ডায়াগোনালাইজেবল হলো না। এই হলো নার একটা এক্সাম্পল আমরা এখানে দেখলাম আর কি। এবার এই হলো তাহলে মোটামুটি ডায়াগোনালাইজেশন ব্যাপারটা আর কি। এইবার আমরা যেমন হলো না দেখলাম, সেরকম একটা ম্যাট্রিক্স ডায়াগোনালাইজেবল হচ্ছে সেটাও দেখব এবং তাকে ডায়াগোনালাইজ করব। কিন্তু সেটা যে কোনো ম্যাট্রিক্স নয়, আমাদের আলোচ্য বিষয়টা কিন্তু হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজেশন।
তাহলে এবার আমরা সরাসরি সিমেট্রিক ম্যাট্রিক্সদের নিয়েই কথা বলব। সেটাও একটা ওরকম n/n অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স, এবং সিমেট্রিক হওয়ার মানেই আমাদের জানা আছে যে A ট্রান্সপোজ ইজিক্যাল টু A, এটা হয়। তাহলে এইটাকে ভিত্তি করেই এবার এর ডায়াগোনালাইজেশন নিয়ে আমরা কথা বলব। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু রেজাল্ট আছে, যেমন প্রথম একটা রেজাল্ট যেটা আমরা প্রুফ করতে পারবো না এই মুহূর্তে, আর কি করা সম্ভব নয়, সেটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের সমস্ত আইগেন ভ্যালুগুলো রেগুলার হয়। তাই এই একটা কথাতেই কিন্তু এই থার্ড আমাদের যে থিওরেমটা ছিল এখানে সেইটা স্যাটিসফাই করে গেল। তার মানেই যে সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, তারা ডায়াগোনালাইজেবল হয়ে গেল। যেহেতু ওই 3 নম্বর কন্ডিশনটা আমার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল, সেটা স্যাটিসফাইড হয়ে গেল, মানেই ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল। তাহলে এটা নিয়ে আর কোনো কথা নেই। এইবার রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স শুধুমাত্র ডায়াগোনালাইজেবলই নয়, সেটা হচ্ছে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল। এবং পরের যে থিওরেমটা আছে সেটা আমাকে বলছে যে এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ সিমেট্রিক। তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স শুধুমাত্র ডায়াগোনালাইজেবল নয়, সেটা অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল। অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল বলতে কি বলতে চাইছি, সেটা এই যে ডায়াগোনালাইজেশনের যে ডেফিনেশন দিয়েছিলাম যে ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমেট্রিক হতে হবে, তাহলে কি, তাহলে এ ম্যাট্রিক্সটা এই ডি ডায়াগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমেট্রিক, তার মানে ডিকে আমরা লিখতে পারবো সাম পি ইনভার্স এপি, তখনই এ ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজড হবে। এই ডি ম্যাট্রিক্সটা রূপে আমরা ওর ওই ডায়াগোনালাইজড ফর্মটা পাবো। তো এক্ষেত্রে এই যে পি নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা ইউজ হচ্ছে, এই পি ম্যাট্রিক্সটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যায়, এখানে নিচে লিখে দিয়েছি, তখনই আমরা সেই ডায়াগোনালাইজেশনটাকে বলি অর্থোগোনালি ডায়াগোনালাইজেশন বা অর্থোগোনাল ডায়াগোনালাইজেশন। আর সেটা করা গেলে তখন ম্যাট্রিক্সটা হয় অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল, অর্থাৎ যে কোনো পি দিয়ে ওই ডায়াগোনালাইজড হলে হবে না, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স দিয়েই হতে হবে। তা সেটা কিন্তু রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সদের ক্ষেত্রে খাটে, এবং শুধুমাত্র সিমেট্রিক ম্যাট্রিক্সদের ক্ষেত্রেই খাটে, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে নয়। এইটা আমরা একটু দেখব। তো প্রথমে এইটা দেখাই যে ম্যাট্রিক্সটা অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল হয়েছে, এবারে সেই ম্যাট্রিক্সটা যে সিমেট্রিক সেটা আমরা দেখাবো। তো তাহলে অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল হয়েছে মানে আমরা একটা ডি ডায়াগোনাল ম্যাট্রিক্স পাবো, যেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, এই ম্যাট্রিক্সকে ওই পি ইনভার্স আর পি দিয়ে গুণ করে, যেখানে পিটা কিন্তু একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। তা এটা হলেই আবার এ ইজিক্যাল টু হবে পি ডি পি ইনভার্স, বুঝতেই পারছো সিম্পল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। এবার পি যেহেতু অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্সটাই ট্রান্সপোজ হয়, তাহলে এটা হলো পি ট্রান্সপোজ। এইবারে যদি আমরা এ এর ট্রান্সপোজ নিই, তাহলে এইটার ট্রান্সপোজটাকে ঘুরিয়ে লেখা যাচ্ছে এইভাবে, এই পি ট্রান্সপোজের ট্রান্সপোজ হয়ে পি, সেটা আগে এলো, তারপরে মাঝখানেরটার ট্রান্সপোজ, তারপরে একদম বাদিকেরটার ট্রান্সপোজ, পি ট্রান্সপোজ। এবার ডিটা কী ছিল, ডিটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল। ডায়াগোনাল ম্যাট্রিক্স কিন্তু সিমেট্রিক, কারণ মেন ডায়াগোনাল ছাড়া অন্য সমস্ত এন্ট্রিগুলোই হচ্ছে 0। তাহলে ডি এর ট্রান্সপোজ করলেও সেই ডি ফেরত পাবো। তাহলে এইটা হলো পি ডি ট্রান্সপোজ, পি ডি পি ট্রান্সপোজ। এইটা কিন্তু কাটা, এটা কিছু না, কোনো দাগ না। এবার এইটা মানেই হচ্ছে আমাদের এ, তাহলে আবার এ লিখে দিলাম, তাহলে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু এ হলো আলটিমেটলি। তার মানেই এটা কিন্তু সিমেট্রিক বলে প্রমাণ হয়ে গেল, একটা পার্ট মিটে গেল। তাহলে আর কি দেখানো বাকি রইল, যে ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক ধরে সেটা অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল, এটা প্রমাণ করা। সেইটা আমরা প্রমাণ করব না, কারণ প্রমাণটার মধ্যে শুধু একটা গল্প লিখতে হবে। সেই গল্পটা আমরা একটা অঙ্কের মধ্যে দিয়ে একটু দেখে নেব আর কি, যে কীভাবে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থোগোনালি ডায়াগোনালাইজেবল হচ্ছে। তো সেই কনভার্সটা একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা আলোচনা করেছি, এবং তারপরে আমরা লেখাটাও লিখতে পারবো, সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই লেখাটা এখন থাক, এটা পরে বলবো। তো ধরা যাক এ হচ্ছে একটা এরকম সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স বারবার বলছি, তো কমপ্লেক্স ম্যাট্রিক্স যদি হয় কমপ্লেক্স ফিল্ড থেকে, সেখানে কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্ট একটু অন্যরকম। মানে সেখানে সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কথাই বলা হয় না, সেখানে কথা হয় হারমিশিয়ান ম্যাট্রিক্স নিয়ে। সেখানে কিন্তু শুধু ওই ট্রান্সপোজ নিয়ে চলে না,
একটা কনজুগেট ট্রান্সপোজ নিতে হয়। সেটা পরে যখন যদি কখনো আলোচনা করার অবকাশ আসে তখন করব। আপাতত আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স সবই এক, রিয়েল কথাটা বারবার না বললেও চলবে আর কি। তো এবার এই হলো আমার সেই এ ম্যাট্রিক্স। তো আমরা প্রথমেই আইগেন ভ্যালু বের করলাম যেভাবে করে আর কি। এই তিনটে এলো 1 - 2 4। তাহলে তিনটেই আইগেন ভ্যালু, প্রত্যেকের অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি হচ্ছে 1। তাহলে এবার আমাদের এই যে থিওরেমটা সেটা কিন্তু গ্যারান্টি করছে যে আমাদের জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিগুলোও কিন্তু 1ই হবে, মানে একটা করে আইগেন ভেক্টর পাবো আর কি। তো তাহলে সেটা বের করা যাক যেমনভাবে করে। ল্যামডা ইজিক্যাল টু -2 এর কেসটা আমি দেখিয়েছি আর কি। যেমনভাবে লিখে ax ইজিক্যাল টু ল্যামডা এক্স, ভেক্টরটা এখানে একটা 3 কম্পোনেন্ট ভেক্টর, ম্যাট্রিক্সটার অর্ডার যেহেতু 3, তাহলে ax ইজিক্যাল টু ল্যামডা এক্স লিখলাম। তিনটে ইকুয়েশান পাচ্ছি, এইটা ইন্টু এইটা ইজিক্যাল টু -2x1, তারপরে এই রো ইন্টু এইটা ইজিক্যাল টু -2x2, আর এই রো ইন্টু এইটা ইজিক্যাল টু হচ্ছে -2x3। সেই তিনটে ইকুয়েশান, তাদের সিম্পলিফাইড ফর্ম, এবং সলভ করে এসব তুমি খুব ভালোই পারো আর কি। সেটা করে দেখবে যে সলভ করে মোটামুটি এরকম একটা জিনিস আসছে যে x1টাকে 1 ধরতে পারছি, x2টা 2 এবং x3টা হচ্ছে 2। অবশ্যই একটা সি স্কেলার মাল্টিপ্লাই করে রাখতে হবে আর কি, তাহলে অনেকগুলো ভেক্টর বোঝাবে। এই একজন হচ্ছে ওদের সবার রিপ্রেজেন্টেটিভ আর কি, বা ওই আইগেন স্পেসের এই ল্যামডা ইজিক্যাল টু -2 আইগেন ভ্যালুর যে আইগেন স্পেস, তার যে বেসিসের মধ্যে একটা মাত্র ভেক্টর আছে সেটা হচ্ছে এইটা আর কি। এবার এইটাকে আমি x2 নাম দিয়ে এরকম একটা c2 স্কেলার ইন্টু 1 2 2 এইভাবে লিখে রেখে দেবো আর কি। তাহলে এই আইগেন ভেক্টরটাই আমরা পেলাম, বা আইগেন ভেক্টরগুলো পেলাম, যা খুশি বলতে পারো, সেটা ল্যামডা ইজিক্যাল টু -2 আইগেন ভ্যালুটার জন্য। এইবারে বাকি দুটোর জন্যও তুমি বের করবে আর কি। বের করলে মোটামুটি এই দুটো পাওয়া যাবে, যে x1 অর্থাৎ ল্যামডা ইজিক্যাল টু যে প্রথম আইগেন ভ্যালুটা ছিল আমাদের 1, তার জন্য হচ্ছে এই x1 ভেক্টর, আর ল্যামডা 3 ইজিক্যাল টু 4 ছিল, সেটার জন্য বের করলে এই x3 ভেক্টর। এবার এই তিনটা আইগেন ভেক্টর পেয়ে গেলাম। এইবার আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে একটা পি ম্যাট্রিক্স যদি তৈরি করি, যার তিনটে কলাম হচ্ছে এই তিনটে আইগেন ভেক্টর, অর্থাৎ এই একজন করে বেসিসে যে আছে আর কি, সেই পি ম্যাট্রিক্সটা দিয়েই কিন্তু আমরা একে ডায়াগোনালাইজ করতে পারি। এইটাই হচ্ছে ডায়াগোনালাইজেশনের প্রসেস, যে ওই যে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তার তিনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পেলাম, তাদেরকে কলাম করে যে পি ম্যাট্রিক্স হচ্ছে, সেই পি ম্যাট্রিক্সই আমার এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করবে। এখানে ওইগুলো দিয়েই আমি পি ম্যাট্রিক্স তৈরি করিনি, একটু অন্যরকম কাজ করেছি। কী করেছি না, ওই তিনটে ভেক্টরকে আমি নর্মালাইজ করেছি, অর্থ নর্মাল ভেক্টরস বানিয়েছি। কারণটা বলছি একটু পরে। কিভাবে করেছি না, আমরা জানি ভেক্টরকে তার নর্ম দিয়ে ভাগ করে দিলেই সেটা ইউনিট ভেক্টর হয়ে যায় আর কি। আর সেগুলো করলাম, ওই যে x1 x2 x3 তিনটে ছিল, তাদেরকে আবার নতুন করে আলফা বিটা গামা নাম দিলাম, এবং প্রত্যেককে তার নর্ম দিয়ে ভাগ করে দিয়েছি। এই সিআই স্কেলারগুলো এখন আর আসছে না, আমার এই তিনটে ভেক্টর হলেই কাজ চলে যাবে। এবার এই তিনটে ভেক্টরকে কলাম করে আমরা পি ম্যাট্রিক্সটা বানালাম। তাতে করে যেটা হলো, পি ম্যাট্রিক্সটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল। শুধুমাত্র নন সিঙ্গুলারই নয়, তার সাথে সাথে অর্থোগোনাল হয়ে গেল। আমরা জানি যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের যে কলাম ভেক্টরগুলো হয়, তারা কিন্তু একটা অর্থ নর্মাল সেট ফর্ম করে। তারা নিজেদের মধ্যে অর্থোগোনাল হয়, অর্থাৎ ওদের ডট প্রোডাক্ট নিলে 0, আর এক একজনের মডিউলাস কিন্তু 1 হতে হবে, এটা একটা কন্ডিশান। সেই জন্যে পিটাকে তো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্সই করতে চাইছি, তাই প্রত্যেকটা ভেক্টরকে তার নর্ম দিয়ে ডিভাইড করে নিলাম। তাহলে এইটা হলো আমাদের পি ম্যাট্রিক্স। এইবারে পি ইনভার্স এপি যদি আমরা করি, তাহলে আমরা পাবো ডি ম্যাট্রিক্সটা, অর্থাৎ যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটাকে আমরা খুঁজছি, বা এ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনালাইজড ফর্ম, সেটা হচ্ছে ডি ম্যাট্রিক্সটা। সেটা আবার একবারেই লিখে দেওয়া যায়। কীভাবে না, এর তো আইগেন ভ্যালুগুলো আমরা বের করেছি 1 - 2 4, আর এখানে দেখলাম যে ডায়াগোনালাইজ করে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স পাওয়া যায়, তার ওই ডায়াগোনাল এন্ট্রিগুলোতে আইগেন ভ্যালুগুলো বসিয়ে দিলেই হয়ে যায়। তাহলে ডায়াগোনালাইজড ম্যাট্রিক্সটা কিন্তু এইটা 1 - 2 4, এই তিনটে হচ্ছে ডায়াগোনালের এন্ট্রি, বাকি সব 0। এবার এইটা সত্যিই হচ্ছে কি না সেটা একটা ভেরিফিকেশনের প্রশ্ন। সেখানে ওই পি ইনভার্স এপিটা
তোমরা বের করে দেখতে পারো যে এই ডি ম্যাট্রিক্সটাই আসছে কিনা, দেখে নেবে আর কি। এবার এখানে একটা প্রশ্ন উঠছে যে অর্থোগোনাল ম্যাট্রিক্স হতে গেলে শুধুমাত্র কলাম ভেক্টরগুলোর নর্ম 1 হলেই চলবে না, তার সাথে সাথে কলামগুলোকে কিন্তু অর্থোগোনাল হতে হবে, অর্থোগোনাল ভেক্টরস হতে হবে। তাই এখানে দেখো যা এসছে এগুলোর ডট প্রোডাক্ট নিলে কিন্তু সব 0 হচ্ছে, এটার সঙ্গে এটার বা এই 2 নম্বর 3 নম্বর 1 নম্বর 3 নম্বর সব করলে কিন্তু 0ই পাবে ডট প্রোডাক্ট যদি নাও এই ভেক্টরগুলো দুটো দুটো করে। তা সেইটা কি আপনা আপনি হলো না, সেটা হলো এই এ ম্যাট্রিক্সটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল বলেই। তার কারণটা কি, আমাদের আগে পড়া আর একটা রেজাল্ট যেটা বলছে যে আইগেন ভেক্টরস ফর 2 ডিফারেন্ট আইগেন ভ্যালুস আর অর্থোগোনাল ফর এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের দুটো আলাদা আলাদা আইগেন ভ্যালু থেকে যে আইগেন ভেক্টর তুমি বের করছো তারা কিন্তু অর্থোগোনাল হয়। এটা থিওরেম হিসাবে একদম বইতেই দেওয়া আছে, আমরা আগে পড়েওছি আর কি। তো এই রেজাল্টটা ছিল বলেই কিন্তু এটা গ্যারান্টিড হলো যে এই যে যখন আইগেন ভেক্টরগুলো আমরা বের করলাম তারা অটোমেটিক্যালি অর্থোগোনাল হয়ে বসে আছে। এইবার তার মানে শুধু ওগুলোই কলাম হিসাবে বসিয়ে দিলে হবে না, আগে ওদেরকে নর্মালাইজ করতে হবে, তারপরে আমরা পি ম্যাট্রিক্সটা লিখতে পারবো। কারণ পি অর্থোগোনাল ম্যাট্রিক্স হওয়ার জন্যে এই নর্মটা 1 হওয়াটাও হচ্ছে একটা জরুরি ক্রাইটেরিয়া, এটা না হলে কিন্তু হবে না। তাই এইভাবে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনালাইজ করতে পারলাম, আর একটু বেশি করতে পারলাম, একদম অর্থোগোনালি ডায়াগোনালাইজ করে ফেলতে পারলাম। তো এইটাই ছিল আমাদের থিওরেমটার কনভার্স পার্ট। যদি সেটা লিখতে হয় তাহলে এই প্রসেসটাই আমাদেরকে লিখতে হবে যে সিন্স এ ইজ এ রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স, আমরা তাহলে আইগেন ভ্যালুগুলোর জন্যে এনখানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস পাবো যারা অর্থোগোনাল টু ইচ আদার হবে, এবং তারপরে সেগুলোকে নর্মালাইজ করে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্সটা বানাবো। এবার একটা সমস্যা আছে যে এইখানে যদি এই তিনটে আলাদা না হয়ে একটা রিপিট হয়ে যেত, অর্থাৎ 1 1 4 এরকমও আসতে পারতো, হতেই পারে। তো সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু ওই যে একটা আইগেন ভ্যালু 1 তার তো অ্যালজেব্রাইক মাল্টিপ্লিসিটি 2 হলো। তাহলে এবার যেহেতু সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো রেগুলার এখানে দেখে এলাম, তাহলে ওই 1 আইগেন ভ্যালুর জিওমেট্রিক মাল্টিপ্লিসিটিটাও 2ই হতো, অর্থাৎ ওর যে আইগেন স্পেস তার বেসিস হিসাবে কিন্তু দুখানা ভেক্টর বেরোতো। সেটা আমরা সলভ করার সময় দেখব, দরকার হলে পরে একটা এক্সাম্পল আমি আবার আলোচনা করে দেবো আর কি। তো তাহলে তার যে জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি 2 হচ্ছে, ওই দুটো আইগেন ভেক্টর কিন্তু তখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতো, বেসিস ফর্ম করছে মানে বুঝতেই পারছি। তখন সেগুলোকে আবার অর্থোগোনাল করার একটা ব্যাপার ছিল আর কি। তো সেটাও আমরা করতে পারতাম, আমাদের গ্রাম স্মিথ প্রসেস আছে যে ওই একই স্পেসকে রিপ্রেজেন্ট করছে এরকম একটা অর্থোগোনাল বেসিস, সেটা কিন্তু আমরা বানাতেই পারতাম যদি ওই 1 1 যে আইগেন ভ্যালু তার যে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টরস পেলাম তারা যদি অর্থোগোনাল না হতো, তখন আমাদেরকে গ্রাম স্মিথ প্রসেসের হেল্প নিতে হতো আর কি। তার মানে ইন এনি কেস আমরা কিন্তু রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করতে পারছি এবং অর্থোগোনালি ডায়াগোনালাইজ করতে পারছি, এইটা আলোচনা করি।